নমস্কার। থ্রিলিং থার্সডের আজকের পর্বে তোমরা শুনবে গ্রাম বাংলার প্রেক্ষাপটে রচিত লেখক শ্রী প্রীতম দের কলমে একটি ভৌতিক গল্প অমানিসা। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। লেখক প্লট তৈরির জন্য কিছু দৃশ্যের অবতারণা করেছেন। লেখক বা থ্রিলিং থার্সডে কোনোভাবেই কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারে বিশ্বাসী নয়। শুনতে থাকো আজকের গল্প। আর আমাদের কাজ পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের গল্প পাঠে ব্রতদীপ, বিভিন্ন চরিত্রে সায়ন্তন, রমাকান্ত, আফরোজা, বর্ণিশা, তৃষা, ইভান, বিশ্বদীপ, সঞ্চিতা, দুর্বা, প্রবাল, সঞ্জীবন, বুবাই ও অমিত। শব্দ সংযোজন, আবহ ও সমগ্র পরিচালনায় অমিত। কভার ডিজাইনে অনির্বাণ। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম। শুরু হচ্ছে আজকের গল্প লেখক শ্রী প্রীতম দের কলমে অমানিসা। মহেশগঞ্জ গ্রামের শেষ প্রান্তের মরা খালটা পেরিয়ে নদী পাড়ের একদিকে জঙ্গলে ঘেরা পুরনো শ্মশান ও এক পাশ থেকে সরু মেটে রাস্তা গ্রামে প্রবেশ করেছে। নদী পাড় থেকে গ্রামে ঢুকতে গেলে আগে ওই মরা খালের ওপর সরু বাঁশের সাঁকোটা পেরোতে হবে। কৃষ্ণপক্ষের অষ্টমীর সন্ধে আধখানা চাঁদের স্মিত আলো এসে পড়েছে নদীর জলে। ঢেউয়ের দোলায় জলরাশি চিকচিক করছে। ইতিমধ্যে একখানা নৌকো ছলাৎ ছলাৎ শব্দ করতে করতে এসে পৌঁছল মহেশগঞ্জের ঘাটে। চারিদিকটা নিকষ কালো অন্ধকারে ছেয়ে আসছে। গ্রামের দিকে বড় বড় গাছপালা জঙ্গল থাকায় সন্ধেটা নামেও ঝুপ করে। খাল পার ও পুরনো শ্মশানের দিক থেকে ভেসে আসছে কুকুর শিয়ালের প্রবল চিৎকার আর ঝিঝির ডাক। এই মরা খালটায় বহু বছর ধরে জল নেই। শুধু বর্ষার সময় জলে ভরে গিয়ে থই থই করে, আর বছরের বাকি সময়টা শুকনোই থাকে। সারা বছরটা এখানে শিয়াল, কুকুর, খটাস আর শকুনের আস্তানা। পুরনো শ্মশানটাও আর ব্যবহার হয় না। চারিদিকে বড় বড় গাছ আর বুনো ঝোপঝাড় শ্মশানে থাকা কালী মন্দিরটাকে ঘিরে রেখেছে। বহু বছর ধরে মন্দিরের কোনো পুজো আর্চা চলে না। সূর্য পশ্চিম আকাশে অস্তাচলে গেলেই পরিবেশটা এমনই গা ছমছমে হয়ে থাকে। তাই সন্ধ্যের পর ওই নদীপথে কেউ যাতায়াত করে না, আর এই খালপাট্টার দিকটাতেও কেউ আর যায় না। বিকেলের মধ্যেই গ্রামের লোকেদের যা কাজ সব সেরে নেয়। নৌকোটা ঘাটে বেঁধে ভুবন নদী থেকে উঠে গ্রামের রাস্তাটার দিকে এগিয়ে চলল। চারিদিকটা বড্ড শুনশান লাগছে। আজ বেশ দেরি হয়ে গেছে। অন্ধকারের মধ্যে হঠাৎ যেন দেখতে পেল একটা ছায়া মূর্তি। যেদিকে শ্মশানের রাস্তাটা গেছে সেই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তিটা। ভুবন একটু থমকে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাউর করল ছায়ামূর্তিটা একটা মেয়ের। ও মনে মনে ভাবল, এই ভর সন্ধ্যাবেলা এই জায়গায় যেখানে কারোর থাকারই কথা নয়, সেখানে এই মেয়ে এলো কোথা থেকে? ও তো ভাবছিল একাই আজ ওর নৌকো নিয়ে আসতে দেরি করেছে। এই ভাবতে ভাবতে একটু দ্বিধা কাটিয়েই একটু আমতা আমতা করেই জিজ্ঞেস করল, কে 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 তুমি এখানে দাঁড়িয়ে আছো? মেয়েটা কোনো উত্তর দিল না, চুপ করে রইল। শুধু একটু নিজের জায়গা থেকে সরে দাঁড়ালো। মেয়েটা সরে আসায় চাঁদের ওই আবছা আলোর মুখের উপর পড়াতে ভুবন দেখতে পেল লাবণ্য মাখা অপূর্ব স্নিগ্ধ একখানা মুখ। মায়া ভরা চোখ দুটো দিয়ে ওর দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। মেয়েটা আন্দাজ করি বয়সে ওর থেকে ছোটই হবে। পরনে সাদা রঙের রাতপৌড়ে শাড়ি। তবে এ কিন্তু এর আগে মেয়েটাকে গ্রামে কোনো দিন দেখেনি। মুখটা ওর কাছে স্পষ্ট হওয়াতে ও প্রশ্নটা আবার করল, কে তুমি? কোথায় থাকো? এই গ্রামে আগে তো কোনোদিন দেখিনি তোমায়। মেয়েটা তাও কোনো উত্তর দিল না, এক জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইল। ভুবন মনে মনে ভাবল, কে রে, কোনো কথাই বলে না কেন? এখানেই বা কি করছে? এদিকে ওর বাড়ি ফিরতে হবে, সন্ধে গাঢ় হয়ে আসছে। এই চিন্তাও মাথায় ঘুরছে ওর। একটু ভাবনা চিন্তা করে আরও বার দুয়েক জিজ্ঞাসার পরেও মেয়েটার কাছ থেকে আর কোনো প্রত্যুত্তর না পাওয়াতে মিনিট খানিক দাঁড়িয়ে থেকে ব্যর্থ হয়েই গ্রামের রাস্তার দিকে পা বাড়ালো। কিছুটা গিয়ে শিশু গাছটার কাছে যেতেই
আবার থমকে দাঁড়ালো ভুবন। হঠাৎই ও শুনতে পেল একটা কচমচ করে আওয়াজ আসছে কোথা থেকে যেন। আওয়াজটা শুনতে পেয়ে একটু এদিক ওদিক তাকাতেই নজর পড়ল বাদিকের শিশু গাছটাতে। চাঁদের অল্প আলোয় যা দেখল তাতে ওর কান দুটো গরম হয়ে উঠছে। পিঠের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা রক্তের ধারা বইতে শুরু করেছে। পা দুটো থরথর করে কাঁপছে। ও দেখল ওর থেকে হাত পাঁচেক উঁচু একটা ডালে পা ঝুলিয়ে বসে আছে একটু আগেই দেখা অপূর্ব স্নিগ্ধরূপী ওই মেয়েটা। কিন্তু মেয়েটার চুলগুলো উস্কো খুস্কো, মায়া ভরা চোখ দুটোর জায়গায় যেন এক পরম তৃপ্তির দৃষ্টি। পরনের কাপড় এলোমেলো হয়ে রয়েছে, সমগ্র শরীরটায় কামুকতার ভাব স্পষ্ট। মেয়েটা ডালে বসে কি যেন একটা চেটে খাচ্ছে, মুখ হাত থেকে রক্তের মতো লাল তরল গড়িয়ে পড়ছে। হঠাৎ মেয়েটা মুখের অর্ধেক খাবারটা ফেলে দিয়ে একটা কেমন ফ্যাসে গলায় বিচ্ছিরি হাসি হেসে উঠল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখি ভুবন এক কান ফাটা চিৎকার করে ধপাস করে মাটিতে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল দেখল নিজের বাড়ির বিছানায় শুয়ে মাথার সামনে বসে আছে প্রিয় বন্ধু নিধু। ভুবন চোখ খুলে তাকাতেই নিধু চেঁচিয়ে উঠল, কাকি, ভুবনের জ্ঞান ফিরেছে। নিধুর ডাক শুনে রান্নাঘর থেকে ছুটে এলো ভুবনের মা কমলা, ভুবনের বোন মুন্নি ও মধু। সারা রাত ধরে কাঁদার ফলে কমলার চোখ মুখ ফুলে গেছে। নিধুর মুখ থেকে এই সুখবরটা পেয়ে এতক্ষণে ওদের মুখে একটু স্বস্তির রেখা ফুটে উঠেছে। চোখের কোণ বেয়ে আসা জল নিয়ে ভুবনের মাথায় হাত বোলাতে বোলাতে কমলা বলল, বাবা, কি হয়েছিল বলতো তোর? কাল অমনভাবে ওরা তোকে নিয়ে এলো। এখন ঠিক আছিস তো বাবা? বল না, ঠিক আছিস তো? এত সকালে ওর বিছানার চারপাশে এতজনকে একসাথে দেখে প্রথমটাতে একটু ঘাবড়েই গেল ভুবন। ধর্মর করে উঠে বসে সবার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। নিধু ভুবনের পিঠে ও কাঁধে হাত দিয়ে বলল, আরে ভাই, ঘাবড়ে গেলি নাকি? কাল তোকে যে অবস্থায় আনা হয়েছিল তোর তো জ্ঞানই ছিল না। ডাক্তারকে ডেকেও কিচ্ছু হয়নি। কাল থেকে সবাই মিলে খুব চিন্তায় পড়ে গেছিল। যাই হোক, আজ তোর জ্ঞান ফিরেছে। বলছি মুন্নি, একটু কড়া করে চা বানাতো। একটু চা খেলে ওর ভালো লাগবে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি নিদুদা। ছেলেটা কাল সারা রাত আমার ভুবনের মাথার পাশে আমাদের সাথে একভাবে জেগে বসে আছে, জানিস মধু। যা বাবা, চাটা খেয়ে বাড়ি গিয়ে তুইও একটু বিশ্রাম কর। কাল রাত থেকে একভাবে। আরে না না কাকি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। হ্যাঁ কাকি, তুমি একদম চিন্তা করো না, আমরা একসাথে আছি সব সময়। আর এটুকু বন্ধুর জন্য যদি নাই বা করি, তাহলে আমরা তিন মূর্তি হলাম কি করে বলো তো? ভুবনের জ্ঞানটুকু যে ফিরেছে এতেই শান্তি। যা ভয় পাইয়ে দিয়েছিল বেটা। সত্যি, কাল ভুবন তুই যে কাণ্ড ঘটালি না, এখন ঠিক লাগছে তো? কি রে, ঘোর কাটলো তোর? এতক্ষণে ঘোর কেটেছে ভুবনের। কিছু একটা ভেবেই একটা ভয়পূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল সবার দিকে। নিধু ভুবনের মনের ভাবটা খানিকটা আঁচ করতে পেরেই বলে উঠল, আচ্ছা আচ্ছা, তোমরা যাও, আমি ওর সাথে কথা বলছি। ভয় পাওয়ার কিচ্ছু নেই কাকি, তুমি চিন্তা করো না। ভুবন এখন একেবারে ঠিক আছে। মধু, তুই কাকিকে ঘরে নিয়ে যা তো। ইতিমধ্যে মুন্নি চায়ের পেয়ালা হাতে হাজির। আগে তোমরা চাটা খেয়ে নাও, তারপর না হয় কথা বলো। এনে দাদা, ধর, গরম গরম এখনই খেয়ে নে, ভালো লাগবে দেখবি শরীরটা। চায়ের পেয়ালা হাতে তুলে নিল ভুবন আর নিধু। ওদিকে ভুবনের মাকে নিয়ে মধু আর মুন্নি ভুবনের ঘর থেকে বেরিয়ে গেল। চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে নিধু ভালো করে বসে প্রশ্নটা ছুড়ল ভুবনকে, ভাই, এবার বল তো কি হয়েছিল কালকে? অদ্ভুত কিছু দেখেছিলিস নাকি? কি আর বলবো ভাই, দেখেছি। কি দেখেছিলি? ভূত। কথাটা শুনে নিধু হো হো করে হেসে উঠল। ভুবন আর নিধু যেন একে অপরের হরিহর আত্মা, একে অপরের এমনই বন্ধু যে তাদেরকে আলাদা করে কখনোই ভাবা যায় না। আর তাদের আর এক অন্যতম সঙ্গী হলো মধু। এই তিনজনেই মহেশগঞ্জ গ্রামটাতে একেবারে ছোট থেকে বড় হয়েছে একসাথে। পাড়ার লোকেরা তো তাদের তিন মূর্তি বলেই ডাকে। সবসময় তারা একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে জুড়ে থাকে। কোনো কথা তাদের কারোর একার মধ্যে গোপন থাকে না। একজন জানলে বাকি দুজন অবশ্যই জানবে। এতটাই মিল ছিল ওদের। এত মিল থাকা সত্ত্বেও ভুবনের ওই
ভূত প্রেতের বিষয়ে বিশ্বাস না হয়ে ভয় কিছুটা থাকলেও নিধুর আবার সেরকমটা একেবারেই নয়। বরং ও ভুবনের কাছ থেকে আগের দিনের ঘটনাটা শোনার পর যেন তাকে দেখার কৌতূহলটা বেড়ে যায় তার। আসলে নিধুর একটু মেয়েদের প্রতি দুর্বলতার ভাব আগাগোড়াই ছিল, এই বয়সে যা হয় আর কি। ভুবনের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে নিধু বলে উঠল, বাহ, শেষ হয়েছে তোর আজগুবি সব গাল গল্প। কি ভেবেছিলিস আমাকে ভয় দেখাবি আর আমি তোর কথা শুনে ভয় পাবো? শোন ভুবন, নিজে চোখে না দেখে আমি কোনো কিছুই কখনো বিশ্বাস করি না, আর এই ভূত টুতের ব্যাপারে তো একেবারেই না। তবে আমি জানি কাউকে তো একটা তুই দেখেছিস কাল। তা বলছি, দেখাবি তাকে? কি বলছিস কি তুই? দেখবি মানে? হাসতে বল, ওরা শুনতে পাবে তো। বলছি ভাই, চল না। তুই যেভাবে বললি তাতে আমার ওকে দেখার আগ্রহ আরও বেড়ে গেছে। না না, কি মাথা ব্যথা খারাপ হলো নাকি? কি পাগলের মতো বকছিস? দেখ, তুই যদি ব্যাপারটাকে এড়িয়ে যাস তাহলে বুঝবো তুই ঢপ মারছিস, আর তুই না নিয়ে গেলে আমি কিন্তু একাই চলে যাব। এই নিধু ভাই, না এরকম পাগলামি করিস না। আরে দেখলি তো আমার কি হাল হলো। আরে কিচ্ছু হবে না আমাদের। উফ, তুই একা ছিলিস বলে ভয় পেয়ে গেছিলিস সেদিনকে, তাই তো অজ্ঞান হয়ে পড়েছিলি। কেতু ডোম ভাগ্যিস তোকে ওই অবস্থায় দেখেছিল, তারপর এখানে নিয়ে আসে। কিন্তু আমার তো ওইসবে ভয় ডর নেই, আমি থাকবো তো তোর সাথে। তোর আবার চিন্তার কি আছে? আর তুই যা বললি তাতে কিন্তু ভাই দেখতে ইচ্ছে করছে বারবার। কিন্তু মধু জানলে? দেখ ভাই, তোর যদি যেতে ইচ্ছে না করে আমায় পরিষ্কার করে বলে দে, আমি কিন্তু আজ একাই যাব, আর এসে মধুকে গপ্প শোনাবো। না না, জেনে বুঝে তোকে আমি একা ছাড়তে পারবো না। গেলে আমিও তোর সাথে যাব। আরে এই তো আমার সোনা বন্ধু, চ। তবে আজ না, পরশু রবিবার সন্ধ্যেবেলা। আকাশে কৃষ্ণ একাদশীর এক ফালি চাঁদ। গ্রাম থেকে বেরিয়ে মরা খালের উপর দিয়ে সাঁকোটা পেরিয়ে হেঁটে চলেছে ভুবন আর নিধু। সামনে অমাবস্যা আসন্ন। গাছের ঝোপঝাড় নিকশ কালো অন্ধকারে ছেয়ে রয়েছে চারিদিকে। জোনাকি আলো টিমটিম করে জ্বলছে আর ঝিঝির ডাকে কান পাতা দেয়। সেই সঙ্গে মাঝে মধ্যেই ভেসে আসছে শিয়াল কুকুরের ডাক। ভুবন নিধুর হাত শক্ত করে ধরে এগিয়ে চলেছে নদীর তীরের দিকে। এতক্ষণে ওরা এসে পড়েছে নদীর তীরে। ঘাটে আজ দু একটা নৌকো বাঁধা। এই দুজনের আশেপাশে কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই, আর থাকার কথাও নয়। ভুবন আর নিধু এসে দাঁড়ালো নদীর তীরে প্রকাণ্ড তেঁতুল গাছটার আড়ালে। এইখান থেকেই শিশু গাছটা বেশ স্পষ্টই দেখা যায়। মিনিট 15 দাঁড়িয়ে থেকে আর মশার কামড় খেয়ে কাউকে না দেখতে পেয়ে নিধু ফিস ফিসিয়ে বলে উঠল, এই কোথায় কোথায় তোর অপূর্ব সুন্দরী মেয়ে? এতক্ষণ ধরে খালি উফ মশার কামড়ি খাচ্ছি, কাউকে তো দেখতে পেলাম না। তুই না আমার কাছে ওই সমস্ত ভাট বকেছিস, বুঝলি? নিধুর মুখের কথা শেষ না হতেই ভুবন নিধুর হাত শক্ত করে চেপে ধরে চোখের ইশারা করল। নদীর পাড় থেকে চলে আসা সরু রাস্তার পাশে কোনো গাছ না থাকাতেই একাদশীর এক ফালি চাঁদের আলোতেই বেশ রাস্তাটা পরিষ্কার দেখাচ্ছে। নিধু ভুবনের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে দেখল অল্প বয়সী এক অপূর্ব রূপসী স্নান সেরে উপরের রুমঝুম শব্দ করতে করতে ঘাট থেকে উঠে আসছে। পরনে সাদা বর্ণের ভিজে কাপড়টা সারা শরীরে এঁটে রয়েছে, তাতে যেন কামুকতা আরো তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। মেয়েটা এবার তার কামুক চলার ভঙ্গিতে এক পা দু পা করে হেঁটে হেঁটে ওদের সামনে থেকে পাশ কাটিয়ে গিয়ে যেদিকটায় শিশু গাছটা আছে সেদিকে সরু রাস্তাটা ধরল। শিশু গাছটার নিচে পাতার কুটিরটার কাছে গিয়েই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ভুবন এই দৃশ্য দেখে ঘন ঘন ঢোক গিলতে শুরু করেছে। নিধুর চোখের যেন পলক পড়ছে না কোনো মতেই। ও হাঁ হাঁ করে ওই কুটিরের দিকে একভাবে চেয়ে রইল। ভুবন নিধুকে বলল, নিধু, এবার চল বাড়ি ফেরা যাক। কি দেখালি রে ভাই? তুই এই দেখে ভয়ে ভিড়মি খেয়েছিলি, আর তুই আমাকে কি না কি সব বলেছিলি? হ্যাঁ পাগল কোথাকার, চল। ফেরার পথে ভুবন বলে উঠল, খবরদার কাউকে এ কথা বলবি না, শুধু মধু ছাড়া। না না, মধুকে এখনই এ সমস্ত বলা ঠিক হবে না, সময় বুঝে সব বলবো।
কিন্তু তার আগে ওই মেয়েটাকে সেটা জানতে হবে। না না, পাগল নাকি? আর জেনে কাজ নেই। দেখাতে বলেছিলি, দেখিয়েছি, এখানেই কাজ শেষ। নিধু কিন্তু ভুবনের কথাটাকে পাত্তা দিল না। ও মনে মনে অন্য ছক কষতে লাগলো। মধু, তুই হঠাৎ এইখানে ডাকলি? কিছু বলবি? হুম, বলার তো আছেই। কেন? তা বলে এখানে? তোর সাথে কথা বলতে গেলে কি তোর পছন্দ মতো জায়গায় যেতে হবে? না, মানে কোনো গোপনীয় কথা বলে মনে হচ্ছে, যা ভুবনের সামনে বলা যাবে না। আসলে এর আগে তো এরকমটা কখনো হয়নি। একটু হেসে উঠল মেয়েটা। কিন্তু তুই পেছন ফিরে রয়েছিস কেন? আয়, এদিকে ঘোর। হুম। নিধুর মনের মধ্যে উষ্ণতার পারদ চড়ছে একটু একটু করে। ও যা ভাবছে তাই হয়তো হতে চলেছে। এতদিনের বন্ধুত্বের বন্ধন থেকে আজ সম্পর্কটার রূপ নিতে চলেছে প্রেমের বন্ধনে। কিন্তু ও তো মধুর মনের এই ভাবটা এতগুলো বছরে কোনোদিন আজ পর্যন্ত করতে পারেনি। মধু ওকে মনে মনে ভালোবেসে ফেলেছে, এই ভেবে নিধুর মনে এক অদ্ভুত খুশির জোয়ার ওঠে। ও মনে মনে ভাবে ভুবনকে এই কথা জানাতেই হবে। আচ্ছা, ভুবনকে বাদ দিয়ে ওকে পছন্দ করলো মধু, এতে ভুবনের কি? যাকে ভালোবাসা তো কারো নিজের হাতে তৈরি নয়, এ তো একটা অনুভূতি। এই ভাবতে ভাবতে মধুর কাছাকাছি এগিয়ে যায় নিধু। চারিদিকে ঘোর অমাবস্যার কালো অন্ধকার। নদী তীরের মাঠটাতে এই দুটো নারী পুরুষ ছাড়া চারিপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই। শুধু এগিয়ে গিয়ে নিজের হাতখানা মধুর কাঁধে আলতো করে ছুঁয়ে মৃদুস্বরে ডাকল, মধু, হ্যাঁ মধু। ওর ডাকে কোনো সাড়া না পেয়ে নিধু আবার ডেকে উঠল। মধু, কি বলবি বলছিলি? তর সইছে না, তাই তো? গলার আওয়াজটা শুনে নিধু নিজের হাতটা মধুর কাছ থেকে সরিয়ে নিয়ে মনে মনে একটু মুচকি হাসল। মেয়েটা এবার ধীরে ধীরে তাকালো নিধুর দিকে পিছন ফিরে। এই অন্ধকারের মধ্যেই নিধু যেটুকু দেখতে পেল তাতে মনের মধ্যে এতক্ষণ ধরে একটু একটু করে জ্বলে ওঠা আনন্দের স্ফুলিঙ্গ যেন মুহূর্তের মধ্যেই দপ করে নিভে গিয়ে আতঙ্কের নিকষ অন্ধকার নেমে এলো। ওর সামনে দাঁড়িয়ে আছে মধুর বদলে সেই রাতের দেখা সেই মায়াবিনী, যার চোখ দুটোতে লাস্যময়তা অথচ যেন ক্রূরতার হাসি। মুখের একপাশ থেকে চটচটে লাল তরল গড়িয়ে পড়ছে। শরীর থেকে মধুর পরনের কাপড়ের জায়গায় স্থান পাচ্ছে সাদা বর্ণের ফিনফিনে একটা শাড়ি। সেই শাড়িটিও যেন যথাযথভাবে নেই, একটু অগোছালোই, যাতে নারী দেহটি থেকে কামুকতার ভাব ফুটে ফুটে উঠছে। নিধু হঠাৎ অভাবনীয় এই দৃশ্য দেখে চোখ বিস্ফারিত করে কান ফাটানো চিৎকার করে উঠল। কে তুমি? মধু, মধু কোথায়? মধু কোথায়? এই জনমানব শূন্য বিশাল প্রান্তরে নিধুর গলার স্বর প্রতিধ্বনিত হতে লাগল। অমনি ওই মায়াবিনী খিলখিল করে এক অট্ট হাসিতে ফেটে পড়ল। নিধুর মনের মধ্যে জমাট বাঁধা আতঙ্ক এতক্ষণে ভয়ের চেহারা নিয়েছে। গা থেকে দরদর করে ঘাম ঝরতে শুরু করেছে ওর। প্রচণ্ড পরিমাণে হাঁপাতে শুরু করেছে। মুখের লালা শুকিয়ে আসছে। ওদিকে প্রায় অর্ধনগ্ন নারী অবয়বটা এবার একটু একটু করে কামুক দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে নিধুর দিকে। নিধু পিছনে সরছে এক পা দুপা করে আর অস্পষ্ট স্বরে চেঁচিয়ে বলছে, না, না, কাছে আসবে না, একদম, একদম কাছে আসবে না, একদম কাছে আসবে না, একদম না। কে কে কে- কে তুমি? মধু, মধু কোথায়? মধু, মধু, মধু কোথায়? মধু। নারী অবয়বটা এতক্ষণে নিধুর একেবারে কাছাকাছি চলে এসেছে। কিন্তু এ কি, নিধুর পা যেন অসাড় হয়ে যাচ্ছে। পালানো তো দূরের কথা, ওখান থেকে এক পাও আর নাড়াতে পারছে না। প্রচণ্ড ভয়ে শরীরের রক্ত ইতিমধ্যে হিম হয়ে গেছে। শুধু ঘন ঘন শ্বাস পড়ছে। যে কোনো মুহূর্তে প্রাণবায়ু বেরিয়ে যাবে এমনই অবস্থা। এই সময় নারী অবয়বটা এক লাস্যময় হাসি হেসে বলে উঠল, এসো, আমার কাছে এসো, এসো, আমায় দেখো। আমার দূরে কেন দাঁড়িয়ে আছো? এসো না, জড়িয়ে ধরো আমায়, এসো।
কি হলো, দেখবে না আমায়? সেদিন আমায় দেখার তো খুব শখ জেগেছিল মনে। এখন দেখো আমায়। কি গো, এসো, আমি তো তোমার সামনেই আছি, এসো। কে 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 তুমি? কে? আমি আমি কামিনী গো, কামিনী। আজ অমাবস্যার রাত। কবিরাজের বাড়ি থেকে ফেরার পথে লোকজনের মুখে ভুবন শুনতে পেল নিধুদের বাড়িতে খারাপ কিছু একটা ঘটেছে। মাকে নিয়ে তাড়াতাড়ি পা চালালো নিধুদের বাড়ির দিকে। পথে মধুদের বাড়িতে খবর জানানোর জন্য গিয়ে জানতে পারে ওরাও নিধুদের বাড়িতে গেছে। উঠোনে পা রাখা মাত্রই ভুবন দেখতে পায় বেশ কয়েকজন লোক জড়ো হয়ে রয়েছে। তাদের মধ্যে মধু একটু দূরে দাঁড়িয়ে, ওদিকে নিধুর মা দাওয়ায় বসে অঝরে কেঁদে চলেছে। তাকে ঘিরে কাঁদছে মধুর মা ও গ্রামের আরো কয়েকজন মহিলা। ঘটনাটা ঠিক কি ঘটেছে বুঝতে না পেরে একটু ফ্যাকাশে মুখ নিয়ে মধুর কাছে গিয়ে ভুবন জিজ্ঞেস করল, এই মধু, কি হয়েছে? সবাই ভাবে কাঁদছে কেন? আর নিধু কোথায়? তুই এসে গেছিস। সর্বনাশ হয়ে গেছে ভুবন, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলবি তো? উঠোনে বসে মাথায় হাত দিয়ে কাঁদতে থাকা নিধুর বাবা নিতাই মণ্ডল এবার উঠে ভুবনের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আজ আমার ছেলেটা নদীর পাড়ে ওই মাঠে গেছিল, বলে গেছিল মধু নাকি ওকে একটু ডেকেছে। আমরা তো আর জানতুম না যে ও নদীর পাড়ে যাবে, তাহলে তাহলে তো তখনই ওকে আটকাতুম। বিমল নাকি ওকে যেতে দেখেছিল। এদিকে রাত হয়ে যাচ্ছে বলে ফিরছে না দেখে আমি আমি তোর বাড়িতে গেলুম ওকে ডাকার জন্য। গিয়ে দেখলুম তোদের দৌড়ে তালা ঝোলানো। পাশের ঘর থেকে শুনলুম মাকে নিয়ে কবিরাজের বাড়ি গেছিস। তোর ফিরতে দেরি হচ্ছে দেখে পলাশকে নিয়ে আমি গেলুম সেই মাঠে। গিয়ে সে কি দেখি ভুবন, আয় ভগবান, কি পাপ করেছিলুম রে আমি! কোন পাপে আমার নিধুর আমার সর্বনাশ হলো! এতটা বলেই আবার মাথায় দুহাত দিয়ে কান্নায় ভেঙে পড়ল নিতাই মণ্ডল। ভুবন এক অজানা আশঙ্কায় চিন্তিত হয়ে নিতাই মণ্ডলকে জিজ্ঞেস করল, কি 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 দেখেছিলে কাকা? নিধু নিধু কোথায়? কিরে মধু, তুই চুপ করে আছিস কেন? কথাগুলো জিজ্ঞেস করতে গিয়ে আশঙ্কায় ভুবনের ঠোঁট কেঁপে ওঠে। নিধু আর বেঁচে নেই রে বাপ। এই বলে হাউমাউ করে কাঁদতে শুরু করে নিতাই মণ্ডল। হ্যাঁ, বেঁচে নেই মানে? কি 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 বলছো কাকা? একেবারে হতবাক হয়ে যায় ভুবন। মধুর দিকে ফিরে ভুবন ওর কাঁপা কাঁপা গলায় বলে, তুই 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 ওকে ডেকেছিলি ওখানে? আমি তো ওকে ডাকিনি ভুবন, আমি আর কিছুই জানি না। বিশ্বাস কর, আমি তো বাড়িতেই ছিলাম। আমি কেন ওখানে যেতে বলবো বল? কিছু বলার হলে তো আমি ওদের বাড়ি আসতাম বা আমাদের বাড়িতে ডাকতাম। আর আজ একেতেই অমাবস্যা। আমি কি জানি না যে সাঁকর পাড়ের রাস্তাটা ভালো না? কদিন আগে তো তোকে ওখান থেকে অজ্ঞান অবস্থায় তুলে আনা হয়েছিল, যেখানে সন্ধ্যের পর মানুষ পর্যন্ত যায় না। এসব জেনে শুনে আমি কি করে ওকে সেখানেই ডাকবো তুই বল? আর একটু আগে পলাশদা আমাদের বাড়ি গিয়ে বলল আমাকে নিধুদের বাড়ি ডাকছে। আমি তো এসে শুনে নিধু। এই বলে মধুও হাউমাউ করে কাঁদতে থাকলো। পলাশ তখন ভুবনের কাছে এসে বলতে লাগলো, ভুবন, নিতাই কাকা প্রথমে মধুদের বাড়ি যায়, কিন্তু ওদের বাড়ি গিয়ে দেখে মধু বাড়িতেই আছে। ও নাকি যায়নি নদীর ধারে, আর নিধুকেও ডাকেনি।
তখন কাকা ভয়ে ভয়ে সবটা আমাকে গিয়ে বলে। এরপর কাকা আর আমি দুজন মিলে নদীর পাড়ের ওই মাঠটাতে যাই। গিয়ে নিধুকে এদিক ওদিক দেখতে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগি। খুঁজতে খুঁজতে আমরা খালের ধারে দেখি নিধু হাত পা ছড়িয়ে পড়ে আছে। হেরিকেনের আলোয় দেখে যা বুঝতে পারি, মনে হচ্ছিল কেউ যেন ওর শরীরের সব রক্ত শুষে ছুঁড়ে ফেলেছে, আর ওর গলায় বসানো ধারালো দাঁতের কামড়ের দাগ, ওখানে একটু একটু চাপ চাপ রক্ত লেগে আছে। ওই দেখেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু কাকাকে তো ঠিক রাখতে হবে, তাই আমি কিছুটা ধাতস্থ হলেও দেখি কাকা ছেলের এই রকম অবস্থা দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আমি তখন চোখে মুখে ভালো করে জল ছিটিয়ে কাকাকে কোনো ক্রমে বাড়িতে নিয়ে আসি। নিধু এখন কোথায়? হ্যাঁ, ডোমদের খবর দেওয়া হয়েছে, ওরা লাশটাকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছে, এক্ষুনি এসে পড়বে হয়তো। সবার মুখে নিধুর কথাগুলো শোনার পরে ভুবনের মনে সেই অজানা আশঙ্কাটা এবার ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে মনের ভিতরে। দিন দুয়েক আগে সবার গোপনে গিয়ে রাতের অন্ধকারে গাছের আড়াল থেকে ওদের ওই দৃশ্য দেখার কথা মনে পড়ে যায়। ও তো এই আশঙ্কাটাই করছিল, বারবার করে নিধুকে বারণ করেছিল, কিন্তু নিধু ওর কোনো কথাই শোনেনি। নিধুর জেদের কাছে হার মেনে ওর কথাতেই সামিল হয়। কিন্তু এটা কি করলো? নিধু যত জেদি করুক, নিধুকে আটকানো ওর উচিত ছিল। নিধু এই মায়াবিনীর পুরো রূপটা দেখেনি, কিন্তু ও তো কয়েকদিন আগে দেখেছে। ও কেন আটকালো না? হা ভগবান! বুক ফেটে কান্না আসে দু চোখ জুড়ে। দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করে, নিজের হাতে মাথায় জোরে জোরে আঘাত করতে থাকে সে। প্রাণের বন্ধুকে আজ এইভাবে হারাতে হবে ভাবতেও পারেনি। ভুবনের এই কাণ্ড দেখে মধু এগিয়ে গেল ভুবনের দিকে। কি রে ভুবন, এরকম কেন করছিস? কি হলো বলতো নিধুর সাথে? কে ডেকে নিয়ে গেল ওখানে? কদিন আগে তুইও। আমি তো কইছিলাম নিতাই, গ্রামে ডাইনির নজর পড়ছে। আগের অমাবস্যা থেকেই নক্য করছি, বিশেষ করে ওই ওই হাড়ু সর্দারের ছেলেটারও এই একই ঘটনা ঘটেছিল। তখন ততটাও বুঝিনি, কিন্তু কিন্তু আজ নিধুর তরতাজা পেরানটাও চলে যাওয়ার পর আমাকে বড় ভাবাচ্ছে। কিন্তু নিঘা ডাইনির কাজ। রতন, চুপ করো। এই সময় নিতাইয়ের সামনে এইসব কথা বলো না। এইদিকে এসো দেখি, এদিকে এসো। বলেই সনাতন হালদার ইশারা করে রতন সাপুইকে আড়ালে ডেকে নিয়ে গেলেন। ঠিক এর আগের অমাবস্যার নিশির পরের দিন কাক ভোরে হারু সর্দারের ছেলে হৃদে, ভুবনদের বয়সী হবে প্রায়, ওরও ঠিক এরকম আধখাওয়া লাশ পাওয়া গেছিল। মাঝিরা ছেলেটাকে উদ্ধার করে খালের পাড় থেকে। ততক্ষণে ছেলেটার পা আর হাতের কিছু অংশ শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। সেই সময় বিষয়টাকে সবাই সেভাবে আমল না দিলেও রতন সাপুয়ের মনে কেমন যেন একটা সন্দেহ হয়েছিল। গ্রামের চণ্ডীমণ্ডপের এই কথার প্রসঙ্গ তুললেও সেভাবে কেউ ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু আজ নিতাই মণ্ডলের ছেলে নিধুর এই ঘটনা দেখে রতন সাপুই আর চুপ থাকতে পারল না। রতন সাপুইয়ের কথা থামিয়ে দিয়ে তাকে সনাতন হালদার নিজের কাছে ইশারা করে ডাকলেন। এই সনাতন হালদার গ্রামের মোড়ল মশাই, যিনি মধুর বাবা। কি কও? আমি তোমার কথা মানছি, আমারও লক্ষণ এবার সত্যি একদম ভালো ঠেকছে না। কি করা যায় এখন সেই আলোচনা করতে হবে। আমাদের ঘরেও তো ছেলেপুলে আছে নাকি? এ যা দেখছি জোয়ান ছেলেপুলেদের উপর নজর পড়েছে কারো। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তার আগে এদিকের অবস্থাটাকে সামলানো যাক। এসো এসো এদিকে। এ রাম রাম রাম, আমাদের বরের ছেলে পুলেদের দিকে যেন এই ডাইনির নজর না পড়ে। ঠাকুর রক্ষে করো। হাত জোর করে কপাল ঠুকতে ঠুকতে সনাতন হালদারের পিছন পিছন চলল রতন সাপুই। ওদিকে নিধুর মা বাবা ছেলের এই ভয়ানক মৃত্যুর আতঙ্কে বুক ডুকরে ডুকরে কাঁদতেই থাকে। নিধুর মৃত্যুর পর থেকে সমস্ত গ্রামটা যেন থমথমে হয়ে গেছে। সব সময় একটা আতঙ্কে আড়ষ্ট হয়ে থাকে। এবার কার ঘাড়ে বিপদ এসে চাপল?
এদিকে বন্ধুকে এইভাবে হারাবার ভয় ভুবন আর মধু যেন একদম চুপ হয়ে গেছে। কারোর সাথে কথাও সেভাবে বলে না। দুজনেই নাওয়া খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। ঘটনাটা মানতে কেউই পারছে না, কিন্তু ভুবন ভালো করেই জানে নিধুর মৃত্যুর আসল কারণ। মনের মধ্যে ছেলেটা একেবারে গুমড়ে গুমড়ে মরছে, কিন্তু কাউকে সেদিনের ঘটনা আজ পর্যন্ত বলতে পারছে না, এমনকি মধুকেও না। একবার মধুকেই বলবে ভেবেছিল, কিন্তু বলতে গিয়েও বলতে পারেনি। ওর মনে এটাও ভয় মধু যদি ওকে ভুল বোঝে, কারণ একমাত্র ওই জানে ও মনে মনে মধুকে কতটা ভালোবাসে। যে কথা ও কাউকে বলতে পারেনি, এমনকি প্রাণের বন্ধু নিধুকেও না। তাই মধুকে জানালে যদি বন্ধুত্বের সম্পর্কে চির ধরে। এক বন্ধুকে তো নিজের দোষে হারিয়েছে, আর কিন্তু কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটাকে হারাতে পারবে না। কিন্তু ও এটাও ভালো করেই জানে ওর ভালোবাসা যে একতরফাই, তা কখনো পূর্ণতা পাওয়া সম্ভব নয়। কারণ মধুদের বাড়ি থেকে মধুর জন্য বেশ কয়েক মাস ধরেই পাত্র দেখা শুরু করে দিয়েছে। দেখতে দেখতে কেটে যায় প্রায় একটা মাস। হঠাৎ একদিন শোনা গেল হালদার পাড়ার বরেন হালদারের ছেলে বিশুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবার মনে তখন সেই আগের পরপর দুটো ঘটনার একই ভয় দানা বাঁধতে শুরু করেছে। কারণ বিশুকে ঠিক একই রকমভাবে পাওয়া গেল অমাবস্যার রাতের পরের দিন সকালে সেই শিশু গাছটার নিচে। আর বিশু নিধুর প্রায় সমবয়সী, নিধুর থেকে বছর দুয়েকের বড়। নিধুর সাথে ঘটা এই ঘটনার পর গ্রামের নামকরা ওঝার সাথে কথা হয়েছে। ওঝার নানা ক্রিয়াকলাপের পরেও কোনো কাজ হয়নি। ওঝা যথাসাধ্য চেষ্টা করলেও এই ঘটনার সূত্রপাতের কোনো কুলকিনারা করতে পারেনি। আজ আবার সেই একই ঘটনা ঘটে গেল। এবারে সত্যি গ্রামের মানুষদের ভয়টা আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। একের পর এক তরতাজা প্রাণগুলো, অর্থাৎ এই কদিনে যাদের অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটেছে, তাদের 3 জনেরই বয়স 20 থেকে 25-এর মধ্যে, ও তাদের কারোরই বিয়ে থা হয়নি। একের পর এক ঘটে যাওয়া এই ঘটনাগুলোতে ভুবন একেবারে মন থেকে ভেঙে পড়েছে। বেশ কয়েকদিন হলো মধুর সাথে কথাও হয়নি তেমন। ইদানিং বাড়ি থেকে তেমন একটা মধু বেরও হয় না। আগে যেমন ভুবনদের বাড়ি হঠাৎ করে চলে আসতো, তেমনটা আর আসেও না। শুধু ভুবন আর মধু না, গ্রামের প্রত্যেকেরই এক একটা করে দিন কাটছে আতঙ্কে। ভুবনের মা তো এই ঘটনার পর ভুবনকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকে। এই না বুঝি এবার তার ছেলের উপর এসে কোপ পড়ল। সমস্ত গ্রামটাই যেন তেমন থমথমে হয়ে গেছে। সব আনন্দ ফুর্তি যেন উধাও হয়ে গেছে পরপর ঘটাই অদ্ভুত ঘটনাগুলোর প্রভাবে। বিশুর মৃত্যুর বেশ কয়েকদিন বাদে এক ভর দুপুরে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল একজনের পায়ের সামনে। ব্যক্তিটি 2 হাত ধরে ভুবনকে তুলতে গেলে ভুবন 2 চোখ মিলিয়ে উপরে চেয়ে দেখল একজন বয়স্ক মানুষ। মানুষটির মাথাটি সম্পূর্ণ টাক, গায়ের রং ফর্সা, কপালে চন্দনের ফোঁটা, পরনে ফতুয়া ও ধুতি, কাঁধে একটা কাপড়ের থলে, বয়স আন্দাজ করি 60-এর উপরে। সারা মুখখানা যেন বড় স্নেহশীলতায় ভরা, কিন্তু চোখ দুটিতে যেন বিস্ময় আতঙ্ক একসাথে মিশে রয়েছে। মানুষটির বেশভূষা দেখে মনে না হলেও তার চোখ মুখ দেখলেই মনে হবে মানুষটি যেন বেশ অভিজ্ঞ একজন। অনেক বিষয়ই জ্ঞান আছে তার। ভুবন এই মানুষটাকে আগে কোনো দিন এই গ্রামে দেখেনি। প্রথমে ভুবন মানুষটিকে দেখে একটু ঘাবড়ে গেলেও উঠে হাত জোর করে প্রণামের ভঙ্গিতে বলল, ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। বৃদ্ধ মানুষটি ভুবনের চোখ মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার চোখ মুখের অবস্থা দেখে কিন্তু আমার ভালো লাগছে না ভাই। আর তোমাদের গ্রামের পরিবেশটাও কেমন যেন থমথম করছে, যেন একটা আতঙ্ক গ্রাস করেছে। কে আপনি? আপনাকে তো এখানে আগে কোনো দিন। আমি ভগবানের একজন সেবক মাত্র। লোকে আমাকে পঞ্চানন ঠাকুর বলেই ডাকে। বলছি, এই গ্রামে নদীর ধারে শ্মশানে মায়ের যে মন্দির আছে, ওখানে তো মায়ের সেবাই হচ্ছে না। অভুক্ত অনাদরে মা পড়ে আছে মন্দিরে। তাই এই গ্রামে। আপনি এত কথা জানলেন কি করে ঠাকুরমশাই? তোমাদের গ্রামের একজনের কাছ থেকেই শুনেছি। কিন্তু ভাই, আমার মন বলছে এই গ্রামে ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে। এদিকে মায়ের মন্দিরে পুজো পড়ছে না। পঞ্চানন ঠাকুরের মুখে ভুবন এসব শুনে মনে মনে কি একটা ভেবেই বলল, আচ্ছা,
ঠাকুরমশাই, আপনি আমার সাথে আসুন, আমাদের বাড়িতে চলুন, একটু বিশ্রাম করবেন ক্ষণ, ওখানে না হয় সব কথা হবে। আসুন আসুন, আমার সাথে আসুন। ভুবনদের বাড়িতে হঠাৎ করে একজন ঠাকুরমশাই এসেছেন খবর পেয়ে গ্রামের বেশ কয়েকজনই একটু আশার আলোর খোঁজে ভিড় করল ভুবনদের বাড়িতে, এই ভেবে যে এতদিনের এই চরম বিভীষিকা, আতঙ্ক, ভয়ের থেকে যদি রেহাই পাওয়া যায়, যদি ছেলেগুলোকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করা যায়। ভুবনদের বাড়িতে মধুদের বাড়ির লোকজনের সাথে মধুও উপস্থিত। গ্রামের মোড়ল মশাই সনাতন হালদার অর্থাৎ মধুর বাবা পঞ্চানন ঠাকুরের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি আমাদের এখন রক্ষাকর্তা। আপনি তো সব কিছুই জানেন, শুনলেনই তো সবটা। একের পর এক জোয়ান জোয়ান ছেলেগুলো ঠিক প্রতি অমাবস্যার রাতে এভাবে, আমরা যে কি ভয়ে ভয়ে আছি। এই নাকার পালা এবার আসে। ওই ডাইনি, ওই ডাইনি। না না না, ডাইনি না, ডাইনি না, এ অন্য কেউ। তার নজর যে বড় ভয়ঙ্কর। না, এভাবে চলতে পারে না। বাচ্চা বাচ্চা ছেলেগুলোর প্রাণ এইভাবে চলে যাচ্ছে, এটা হতে দেওয়া যেতে পারে না। আচ্ছা, তোমরা নদীর ধারে মায়ের মন্দিরে পুজো করো না কেন? মা যে বড় কষ্টে আছেন, এইভাবে মাকে ফেলে রাখা উচিত হয়নি। আচ্ছা, তোমরা আমাকে একটু সময় দাও। আগে আমি কালী মায়ের মন্দিরে গিয়ে মায়ের সেবার ব্যবস্থা শুরু করব, তারপর দেখছি। আসলে ঠাকুরমশাই, নদীর পাড় পেরিয়ে যে খালপাড়টা আছে, ওদিকটায় বেশ কয়েক বছর ধরে কেউ একটা যায় না। দিনের বেলা নদীপথে এলেও সন্ধে নামার আগেই গ্রামে ফিরে যায়। ওদিকটা গেলেই সবারই কেমন গা ছমছম করে, মনে হয় কেউ বুঝি তার পিছন পিছন চলেছে। এই বুঝি না তার টুঁটিটা চিপে ধরে। এই ভয়ে মন্দিরে মা কালীর পুজোও বন্ধ হয়ে আছে। মন্দির এখন জঙ্গলে আর আগাছায় ভর্তি হয়ে আছে। মা, আমাদের ক্ষমা করো মা, আমাদের পাপের বোঝা ওই ছোট ছোট ছেলেগুলোকে দিও না মা। না না না, মায়ের পুজো বন্ধের জন্য মা তার ওই ছোট ছোট সন্তানগুলোর প্রাণ বিনা দোষে নিতে পারে না। মা এতটা পাষাণ নন, এ অন্য কারণ। এ তো আমাকে জানতেই হবে। আগে আমাকে মায়ের পুজো করতে হবে, আগে তার সেবা করা যে বড় প্রয়োজন। ঠাকুর মশাই, সামনেই আমার মেয়ের বিয়ে। পাত্র দেখা হয়েছে অনেক দিন আগেই, দিন কয়েক পরেই মেয়ের পাকা কথা। ভেবেছিলাম মেয়ের বিয়েটা একটু সুস্থ মতো আনন্দের সাথে দেব, গ্রামের মানুষগুলো একটু মজা করবে, কিন্তু যা পরিস্থিতি, কিন্তু মেয়েটার বিয়েটাও তো দিতে হবে। আর হ্যাঁ, আমি অনেকবার বারণ করেছিলাম যাতে পাকা কথার দিনটা ওই দিন না ফেলা হয়। তো পাত্রের বাড়ি শহরে, পাত্র বিদেশে থাকে, ওরা গ্রামের এসব সংস্কার মানে টানে না। পাকা কথার দিনটা ফেললো সামনের অমাবস্যা তিথিতেই। আর মাত্র দিন চারেক বাকি। কি শঙ্কায় যে পড়েছি, কি শঙ্কায় যে পড়েছি মা। সনাতন হালদারের মুখে মধুর বিয়ের কথা শুনেই ভুবনের বুকটা ছ্যাদ করে উঠল। ও এতদিন মনে মনে মধুকে ভালোবেসে এসেছে, মনের কথাটাও বলে উঠতে পারেনি কোনোদিন, আর বললেও হয়তো সেটা কখনোই সম্ভবপর ছিল না। সম্পর্কের মাত্রাটা ওই বন্ধুত্বের সীমানাটুকুতেই সীমিত থেকে যেত। কোথায় সেই বিদেশ বিভুঁইয়ে চাকরি করা সাহেবী কায়দা জানা উচ্চশিক্ষিত সুপাত্র, আর কোথায় এই অজ পাড়াগায়ের স্কুলে পড়া মাত্র উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনো এক মাঝির ছেলে। এ ভাবনা শুধুই আকাশ কুসুম। নিধু মারা যাওয়ার পর থেকে এতদিন মধুর সাথে সেভাবে কথাও হয়নি, মধুও জানায়নি। এইসব ভাবতে ভাবতেই মধুর দিকে তাকিয়েছিল ভুবন। ভুবনের চোখে চোখ পড়তেই মধু এসে ভুবনের পাশে দাঁড়ালো। দুজন দুজনের দিকে শুধু তাকিয়েই থাকে। এত বড় নতুন জীবনে মধু পা দিতে চলেছে, অথচ তার মুখে হাসি মাত্র নেই। আর থাকবেই বা কি করে? কমাস আগে এক বন্ধুকে হারিয়েছে, তার উপর গ্রামের এই পরিস্থিতি, আর যেখানে যাদের সাথে ছোট থেকে বড় হওয়া, সেই গ্রাম ছেড়ে, প্রিয় মানুষজনদের ছেড়ে, ভুবনকে ছেড়ে ওকে যে পাড়ি দিতে হবে সুদূর বিলেতে, এই ভেবেই মুখ ভার মধুর।
অন্যদিকে ভুবনের মুখের হাসি ম্লান থাকার কারণ মধু খানিকটা জানলেও বাকিটা তো নয়। ভুবনের এখন ভয়, আতঙ্ক, না বলা না পাওয়া সব মিলেমিশে একাকার হয়ে গেছে, যা শুধু ভুবনই একমাত্র জানে। দিন চারেক পরে সেই শুভ মুহূর্ত, মধুর বিয়ের পাকা কথার দিন। বিকেলে পাত্রের বাড়ির বেশ অনেকজনই এসেছে, সাথে পাত্র কুশল স্বয়ং। কিন্তু মধুর বাড়ির সকলের চোখ মুখে এক চাপা আতঙ্কের ছাপ। আজ আবার সেই অমাবস্যা তিথি, আজ না জানি আবার কার বিপদ হয়। অনুষ্ঠানে পঞ্চানন ঠাকুর, ভুবন সকলেই উপস্থিত। সবাই বসে আছে সনাতন হালদারের বাড়ির বড় হলঘরটায়, যে ঘরটার বড় বড় জানলা দিয়ে দূরে নদীর পাড়ের ঝোপ জঙ্গলগুলো দেখা যায়। পঞ্চানন ঠাকুর গত কয়েকদিনে কালী মন্দির চত্বর পরিষ্কার করে 3 বেলা মায়ের নিত্য পুজোর ব্যবস্থা করে চলেছেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অনুষ্ঠানে বিয়ের কথা চলতে চলতে হঠাৎ গ্রামের ভয়ঙ্কর রাতের প্রসঙ্গ ওঠে। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়ে কুশল। কি হচ্ছে মম এসব? হোয়াট ইজ দিস ড্যাড? আমি এ সমস্ত কুসংস্কার মানি না, আগেই বলেছিলাম। নেহাত মধুকে আমার ভালো লেগেছে, ওকে পছন্দ হয়েছে, তা না হলে এই অজপাড়া গায়ে কে বিয়ে করতে আসতো? শুনুন, সবাইকে বলছি, আমাকে দেখে কি আপনাদের বাচ্চা মনে হয় যে ভূত পেতনি তাড়ানোর ভয় দেখাবেন? আমি খুব তাড়াতাড়ি মধুকে বিয়ে করে এখান থেকে কুয়েতে ওকে নিয়ে চলে যেতে চাই। এগুলোই গ্রামেই হয়, জাস্ট ডিসগাস্টিং। আরে কুশ বেটা, মাথা গরম করিস না, শান্ত হ বাবা, কুল কুল, টেক ইট ইজি, বললেন কুশলের বাবা। পঞ্চানন ঠাকুর এবার মুখ খুললেন। শান্ত হয়ে বসো বাছা, শান্ত হয়ে বসো। শোনো, গ্রামের সংস্কৃতির সঙ্গে শহুরে সংস্কৃতি কখনোই মেলে না, মিলবারও নয়। তোমাদের শহরে জীবনধারায় যতটা উচ্চ শিক্ষা, সুসংস্কৃতি, বিজ্ঞান মনস্কতা ভাবযুক্ত, গ্রাম সেদিক থেকে অনেক পিছিয়ে। এখানের অশিক্ষা, দারিদ্র্যের অনটন, সংস্কার শহরের মতো নয়। তাই বলে আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন যে ডাইনে শুধু ধরে ধরে জোয়ান জোয়ান আনম্যারিড ছেলেদেরই মেরে ফেলছে? শুনুন, আপনাদের এসব ফালতু ভয় আপনাদের কাছেই রাখুন। পঞ্চানন ঠাকুর কুশলকে জানলার বাইরের দিকটা আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই দেখো বাছা, জানালার বাইরে ওই অন্ধকার দেখতে পাচ্ছ? কি আছে ওই অন্ধকারে? হ্যাঁ, আমরা দিনের আলোয় যে পার্থিব বস্তুগুলো দেখতে পাই, যেগুলোতে এখনকার দিনের বৈদ্যুতিক আলো পৌঁছায় না, রাতের অন্ধকারে সেগুলোকেই অপার্থিব মনে হয়। মনের ভিতরের শঙ্কা সেদিকেই ধাবিত হয়। মানে রাতের অন্ধকারে যেখানে আলো পৌঁছায় না, তার মানেই সেখানে নেগেটিভিটি আছে, এটাই বিশ্বাস করতে বলছেন, তাই তো? ওগুলো জাস্ট মনের ভুল, আর কিচ্ছু না। এই যুগে দাঁড়িয়ে আপনি শুধু আমাকে না, এতগুলো মানুষকে বিশ্বাস করতে বলছেন? আই ডোন্ট বিলিভ দিস। তোমাদের শহুরে জীবনধারায় কংক্রিটের তৈরি উঁচু উঁচু বাড়ি, ঝাঁ চকচকে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, আলোর রোশনাই, সর্বক্ষণ ব্যস্ততম পরিবেশ। সেখানে এইসব অপার্থিব বস্তুর বাসের ক্ষমতা অযোগ্য হয়ে পড়ে, সুবাসযোগ্য হয়ে ওঠে এই গ্রামগঞ্জের সাথে ঘন ঝোপঝাড়, জঙ্গলে ঘেরা ওই অন্ধকারের মধ্যে। আর আর নেতিবাচক শক্তির কথা বলছো? এই পৃথিবীতে শুভ শক্তি যদি থেকে থাকে, অশুভ শক্তি প্রচ্ছায়া অবশ্যই আছে। সেই প্রথম থেকে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির দ্বন্দ্ব লেগেই আছে, আর তা চলতেই থাকবে। তবে শুভ শক্তির ক্ষমতা অবশ্যই বেশি। শুভ শক্তির কাছে অশুভ শক্তি সবসময় হেরেই আসছে। বাড়ির সবাই পঞ্চানন ঠাকুরের কথা হাঁ হাঁ করে শুনতে থাকে। এই সময় সনাতন হালদারের স্ত্রী বলে ওঠে, তাহলে কি ঠাকুর মশাই, এই প্রতি অমাবস্যা রাতের ভয়ানক ঘটনাগুলো? সেটাই তো বলছি মা। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যে শেষ করেছে, তোমরা যাকে ডাইনি বলে ভাবছো, সে ডাইনি নয়, সে হলো কামিনী। কামিনী? সবাই আতঙ্কপূর্ণ মুখ নিয়ে শুনতে থাকলো পঞ্চানন ঠাকুরের বলা কথাগুলো। হ্যাঁ, কামিনী। এ বড় ভয়ঙ্করী পিশাচ। নদী থেকে গ্রামে ঢোকার রাস্তার মুখে খালের পাড়ে ওই শিশু গাছটার নিচে পাতার যে কুটির আছে, ওই কুটিরেই ওই কামিনীর আস্তানা।
ও সুন্দরী কোনো নারীর রূপ ধরে মোহময়ী হয়ে নদীর ধারে এদিক ওদিক ঘুরে বেড়ায়। সেই সময় যদি ওকে কোনো অল্প বয়সী পুরুষ অর্থাৎ যৌবনকালের শীর্ষে থাকা কোনো পুরুষ হঠাৎ করে দেখে ফেলে, বা ওর শরীরের রূপ সৌন্দর্য নিয়ে পুরুষের মনে কোনো রকম লালসাবৃত্তি জন্মায়, কামিনী তখন নিজের কামনা আর মোহের টানে সেই পুরুষকে কাছে টেনে নিয়ে নিজের আসল রূপ দেখিয়ে কামনা মিটিয়ে টুটি কামড়ে রক্ত চুষে ছিবড়ে করে ফেলে দেয়। কামিনী ঢুকেছে এই গ্রামে। ও নিজের মায়ার বলে সব জোয়ান ছেলেদের কাছে টেনে নেবে, সর্বনাশ করবে সবার। কি বলছেন কি ঠাকুর মশাই? আপনার কথা শুনে তো আমাদের এই কামিনী এলো কোথা থেকে? জানি না, হয়তো জীবিতকালে তার সঙ্গে হওয়া কোনো অপরাধের প্রতিশোধ নিতে ও কামিনী হয়ে ফিরে এসেছে এই গ্রামে। সে কি ঠাকুর মশাই? আচ্ছা ঠাকুর মশাই, এই কামিনীর হাত থেকে কি বাঁচার কোনো উপায় নেই? এ সাধারণ প্রেতাত্মা নয় বাবা। কুশল এতক্ষণ ধরে পঞ্চানন ঠাকুরের এসব কথাগুলো শুনছিল। এবার আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠল। কি হচ্ছে কি? এটা কি আমাদের বিয়ের পাকা কথা আলোচনা করার অনুষ্ঠান, নাকি ভূত তাড়ানোর মিটিং চলছে? তখন থেকে সেই এক সাবজেক্ট নিয়ে। আর শুনুন, এসব কামিনী টামিনী কি? হ্যাঁ, ইয়ং ছেলেদের নিজেদের কাছে টেনে নিয়ে যায়। হা হা হা, হাউ ফানি। আমি গিয়ে দেখছি তাহলে কোন কামিনী কেমন করে আমাকে কোথায় টেনে নিয়ে যায়, আর তারপর কি কি করে। ভোগাস যত সব। কুশ, কি বলছিস এসব? কোথায় যাবি তুই? কোথাও যাবি না। আর হ্যাঁ, এইসব আলোচনা আপনারা বন্ধ করুন প্লিজ, বলে উঠলেন কুশলের বাবা। নিজের মনের মধ্যে কথাটা গোপন রাখতে না পেরে এতক্ষণ চুপ থেকে এইবার মুখ খুলল ভুবন। দাদা না, ও কথা মুখেও আনবেন না। বিশ্বাস করুন, ও যে আছে তা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু জানতাম না যে ও কামিনী। তাহলে আর ভুবন, তুই দেখেছিস? তুই তুই ওই কামিনীকে দেখেছিস? তাহলে সেদিন তোর ওই জ্ঞান হারানো ওকে দেখেই? হে ভগবান, কি করেছিস? সবার চোখে মুখে আতঙ্ক যেন এবার আরও বেশি পরিমাণে গ্রাস করে বসেছে। ভয়তে গলা শুকিয়ে যাচ্ছে। ভুবন আবার কাঁপা কাঁপা গলায় বলা শুরু করল। হ্যাঁ, সেই দিন সন্ধেবেলায় ঘাটে নৌকো বেঁধে গ্রামের রাস্তায় যখন পা দিয়েছি, বেশ গা ছমছম করছিল, তাই জোরে জোরে গান গাইতে গাইতে ফিরছিলাম। হঠাৎ দেখতে পাই আমার সামনে একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে, অপরূপ সুন্দরী সে। মেয়েটাকে অচেনা মনে হলো। অনেকবার জিজ্ঞাসার পরেও উত্তর না পেয়ে আমি যখন পা বাড়িয়েছি, শিশু গাছটার কাছে আসতেই আমি কামিনীর সেই বিভৎস রূপ দেখেছিলাম। আর তারপর তারপর আমার আর কিছু মনে নেই। সে কি রে বাবা, তুই তো আমাকে বলিসনি কথাটা? হ্যাঁ রে ভুবন, এত বড় কথাটা তো আমাকেও বলিসনি একবারও। নিধু জানতো? ভুবনের তখন গলা, হাত, পা কাঁপছে। চোখের দিকে চোখ তুলে তাকাতে পারছে না। কি বলবি ও এখন সবাইকে? একটু দম ছেড়ে নিয়ে বুকে একটু সাহস এনে থেমে থেমে বলে উঠল, হ্যাঁ জানতো, আমি ওকে বলেছি। আর সেদিন বলার পরই ব্যাপারটাতে ভীষণ আগ্রহ দেখাতে শুরু করলো। তুই তো জানিস মধু, ওর এসবে একদম বিশ্বাস ছিল না। আর আমার কথাগুলো শোনার পর ও আমাকে জোর করলো ওখানে নিয়ে যাওয়ার জন্য। তুই কি ওখানে ওকে? তুই বিশ্বাস কর, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম। ওর জেদ তো তুই জানিস। ও শেষে ঠিক করলো আমি যদি ওকে নিয়ে না যাই তাহলে ও একাই চলে যাবে। আমার কোনো কথা শুনছিল না। আর আমি ওকে জেনে শুনে কোনো মতেই একা ছেড়ে দিতে পারতাম না, তাই তো বাধ্য হয়েছিলাম ওকে নিয়ে যেতে। তারপর আমরা কামিনীর ওই রূপ দেখি, আর আর পরের অমাবস্যাতেই নিধু। হায় হায় হায়, কি সর্বনাশ করলি ভুবন! কেন যেতে গেলি? ওই কামিনী তাহলে মধুর রূপ ধরে ওকে ডেকে নিয়ে গেছিল? হা হা ভগবান!
ভয়ে আতঙ্কে হায় হুতাশ করতে লাগলো মধুর মা। এইসব শুনে ভুবনের মা কমলা উচ্চস্বরে কেঁদে উঠল। হে ঠাকুর, এবার তাহলে আমার ভুবনের পালা। ওরে ভুবন! বলেই মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ল কমলা। সবাই আশ্চর্য হয়ে ছুটে গেল কমলার দিকে। চোখে মুখে জল ছিটিয়ে দিতে দিতে মিনিট পাঁচেকের মধ্যেই যখন জ্ঞান ফিরে এলো কমলার, ইতিমধ্যেই সবার নজরে পড়ল কুশল ওদের মধ্যে নেই। কুশল, কুশল কোথায় গেল? হ্যাঁ তাই তো, কুশ কুশ কোথায় গেল? কুশ বেটা, কোথায় গেলি? কুশ, কুশ, এই কি গো, এই কুশ কোথায় গেল? এতক্ষণ তো এখানেই ছিল। উপস্থিত গ্রামের মানুষগুলোর চোখে মুখে ভয়টা হঠাৎই নেমে এলো এক লহমায়। আতঙ্কে চোখ বিস্ফারিত করে মধুদের বাড়ির লোকজন একে অপরের দিকে চাইতে লাগলো। পঞ্চানন ঠাকুরের মুখ থেকে ভয়ঙ্করভাবে শব্দটা বেরিয়ে এলো, না। কুশল মধুদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখতে পায় মধু সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? তুমি তো ঘরেই ছিলে। ভালো লাগছে না আমার। একটা শুভ অনুষ্ঠানের দিনে যত সব অশুভ কথা, তাই বেরিয়ে এসেছি। যাক মধু, তুমি অ্যাটলিস্ট ন্যাচারাল। তোমাদের বাড়ি থেকে শুরু করে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে অশিক্ষা একেবারে গিলে খেয়ে ফেলেছে। উফ, ডিসগাস্টিং। আজ কোথায় বিয়ে নিয়ে ডিসকাস হবে তা না। ছাড়ো তো, এইসবের মধ্যে আমার যেন দম বন্ধ হয়ে আসছে। চলো একটু ঘুরে আসি। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলতে চাইছিলাম। তা কোথায় যাবে? ওদিকটায় চলো। ওইদিকে? ঠিক আছে, চলো। ওয়াও, এদিকটা দারুণ তো, খুবই নির্জন। গ্রামের এনভায়রনমেন্ট বলতে আমি যা বুঝতাম, এ তো ঠিক তার উল্টো। এই অন্ধকার রাতটার এই পরিবেশে একটা আলাদা মায়া আছে বলতে হবে, তাই না? এরকম একটা মনোরম পরিবেশে হঠাৎ একটা হাসির শব্দ ভেসে উঠতেই মুখের কথা শেষ না করেই পাশ ফিরল কুশল। কে? মধু, অমন করে হাসছো কেন? এসো, এদিকে এসো, এসো না। এই ডাক শুনে কুশল একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতেই অন্ধকার আবছায়াতে হঠাৎ দেখতে পেল ওর সামনে একটা সাদা কাপড় পরিহিত এক নারী দেহ। তার পরনের বেশ আলুথালু, যার সারা শরীরটা থেকে যেন কামনার আগুন ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, কে তুমি? মধু কোথায়? মধু কোথায়? আমি কামিনী গো, কামিনী। এটারই ভয় পেয়েছিলাম। ছেলেটা কিছুতেই বিশ্বাস করলো না আমার কথাগুলো। কমলা মাকে নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম, তখনই ও ছলে বলে কুশলকে ওর কাছে টেনে নিয়ে গেছে। বলেছিলাম ওর সম্পর্কে কোনো খারাপ ইঙ্গিত না করতে। শুনল না আমার কথা। বলে উঠলেন পঞ্চানন ঠাকুর। সেই রাতে অনেক খোঁজাখুঁজির পর ভোরবেলা নদীর ধার থেকে মিলল কুশলের রক্তশূন্য দেহটা। মোড়ল বাড়িতে ভিড় করেছে গ্রামের লোকজন। সকলের বুক ভয়ে আতঙ্কে ডুকরে উঠছে। ছেলের বাড়ির, মধুর বাড়ির মানুষগুলো কান্নায় যেন শোকের করাল ছায়া নেমে এলো। এর উপায় এবার আপনি বার করুন ঠাকুর মশাই, আর যে নেওয়া যাচ্ছে না। আজ আমার বাড়ি থেকেই ছেলেটার এরকম অবস্থা হলো। ওদের বাড়ির লোকেদের মুখের দিকে, আমার মেয়েটার মুখের দিকে, ভগবান, কোন ভাবে আমাদের এত শাস্তি পেতে হচ্ছে? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এ মরণের হাত থেকে এবার আমাদের বাঁচাও ঠাকুর। বুক ভরা আতঙ্ক আর হারিয়ে যাওয়া নতুন জীবন গড়ে ওঠার স্বপ্নের চিন্তায় একাশে মুখ নিয়ে দরজার সামনের সিঁড়িটায় বসে আছে মধু। পাশে ভুবনের বোন মুন্নি বসে আছে। ভুবনও এক রাস দুশ্চিন্তা নিয়ে হাজির হলো মধুর সামনে। ভুবন সামনে এলে মুন্নি ওখান থেকে চলে যায়। মুন্নি চলে গেলে ভুবন বলে ওঠে, মধু, ঢুলু ঢুলু চোখ দুটো তুলে মধু তাকালো ভুবনের দিকে। একটা কথা বলবো করেও এতগুলো বছর ধরে বলা হয়নি। জানি না
তখন বললে কি পরিস্থিতি তৈরি হতো, আর এই সময়টাতেও বলাটা ঠিক হচ্ছে কিনা। ভুবন আর চুপ করে মনের মধ্যে জমে থাকা এতগুলো বছরের কথাটা গোপন করে রাখতে পারে না। এখনই মধুকে বলে দিতে চায় মধুর প্রতি ওর মনে জমে থাকা কথাগুলো, কিন্তু এখন এই খারাপ সময়ে কি বলাটা ঠিক হবে? এইরকম দনুমনু করতে করতে দুম করেই বলে ফেলে মধুকে কথাটা। মধু, আমি তোকে খুব ভালোবাসি, সেই ছোট্ট থেকে। এই বলেই চুপ করে আশঙ্কায় মধুর চোখের দিকে তাকিয়ে ওর মনের কথা পড়ার চেষ্টা করে। ভুবনের মুখ থেকে কথাটা শুনেই মধু প্রথমটায় বেশ অবাক হয়ে গিয়ে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। দুজনেই নিশ্চুপ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মধু নিজের দুটো হাত দিয়ে ভুবনের হাত দুটোকে চেপে ধরে। একটু কান্না ভেজা গলায় বলে ওঠে, এতগুলো দিন বলিসনি কেন তুই? হ্যাঁ, তাহলে তো এইভাবে এসব। পারিনি রে বলতে, সত্যি বলছি, পারিনি। প্রচণ্ড ভয়ে ছিলাম, নিধুই ব্যাপারটা কিভাবে নেবে, আর তোদের বাড়ির কেউ যদি মেনে না নেয়। চুপ কর তুই। আমাকে ভালোবাসিস অথচ এ কথা আমাকেই বলতে পারিসনি? এই তুই বন্ধু ছিলি আমার, এই আমরা তিন মূর্তি ছিলাম। মধু, রাগ করিস না। ছাড়, এখন তো তোকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে রে। কি হবে তোর? ওই কামিনী? না না না। এত ভিড়ের মাঝেও মধু আর ভুবনের কথাবার্তার অঙ্গভঙ্গির দৃষ্টি এড়ায় না পঞ্চানন ঠাকুরের। দূর থেকে সবটা লক্ষ্য করেছেন তিনি। সেদিন বিকেলে ছেলের বাড়ির সমস্ত লোকজন ফিরে গেলে পরের দিন বিকেলে গ্রামের চণ্ডী মণ্ডপে আলোচনা সভা বসে। মণ্ডপের চাতালের মাঝখানে বসে আছেন পঞ্চানন ঠাকুর, তাকে ঘিরে বসে আছেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত থাকতে বলা হয়েছে মধুর বাড়ির সবাইকে, ভুবনের মা, মধু আর ভুবনকেও। ঠাকুর মশাই, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? একের পর এক ছেলে এভাবে। আমি তো বলেইছিলাম বাবা, এ সাধারণ প্রেত নয়, এ হলো গিয়ে কামিনী। একে যে ধ্বংস করা যায় না। ধর্মে বলে ষড়রিপুর প্রথম রিপুই হলো কাম। এই কামনার জাল ছিন্ন করে তার মোহ কাটিয়ে বেরিয়ে আসা খুব একটা সহজ কাজ নয়। প্রত্যেকের মধ্যে নিয়ন্ত্রিত কামনা শক্তি থাকা আবশ্যক, কিন্তু এই নিয়ন্ত্রিত কাম শক্তি অনিয়ন্ত্রিত বেপরোয়া বেসামাল হয়ে পড়লে তা তখন হয়ে যায় চরম শত্রু। মানুষ যদি এই কাম শক্তির বশীভূত হয়ে যায়, তখন সে বিভিন্ন অসামাজিক অধর্মীয় কাজ করে থাকে আর লিপ্ত হতে থাকে অতি প্রাকৃতিক চিন্তা ভাবনায়, যা জীবনকে মৃত্যুর মুখে ধাবিত করে। এই কামিনী হলো এমন কামরিপুর দুর্জয় শক্তির অধিকারিণী, যার শুধু মন্দ দিকটা প্রাধান্য পায়, যা পুরুষ জাতিকে নিজের বশে আনতে চায়। কোনো সুন্দরী নারীর রূপ ধরে নিজের রূপের মোহে আকৃষ্ট করতে চায় পুরুষকে, পুরুষের মনকে ভুলিয়ে নিজের দিকে টেনে নিয়ে যেতে চায়। তারপরেই সেই পুরুষ ওই নারী দেহের রূপে আবিষ্ট হয়ে ছুটে যায় তার কাছে, আর তখনই ঘটে বিপত্তি, যার থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। সেই কাম শক্তির অধিকারিণী পুরুষের মনের কামনার মন্দ দিক উদ্ঘাটন করে নিজের বশে আনতেই এসেছে এই গ্রামে। কোনো পুরুষ তার রূপ দেখে ঠাট্টা করলে, মনে মনে তার প্রতি কামনাশীল হয়ে পড়লে, বা তাকে বারবার দেখবার জন্য উদ্গ্রীব হলে, তাকে কামিনী তার কাছে টানবেই। ওর সঙ্গে হওয়া অপরাধ হয়তো এই অমাবস্যার কালো অন্ধকার নিশীতেই ঘটেছিল। তাই তার কাম শক্তির প্রভাব এই গ্রামে প্রতি অমাবস্যা তিথিতেই বিশেষভাবে জাগ্রত হয়ে চলেছে। আর সেই অমাবস্যার রাতেই এক এক করে জোয়ান ছেলেদের এইভাবেই ছলে বলে নিজের কাছে টেনে নিচ্ছে। এটাই যে তার লক্ষ্য। এই গ্রামে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু কিন্তু তাই বলে এই কামিনীকে তো শেষ করা যাবে না। কি বলছেন কি ঠাকুর মশাই? হ্যাঁ, আচ্ছা ঠাকুর মশাই, এর থেকে কি বাঁচার
কোনো উপায় নেই? এইভাবে কি ওই কামিনীর হাতে মরতে হবে আমাদের ছেলেপুলেদের? এর বিহিত না হলে যে... একটা উপায় আছে, সেই জন্যই তো সবাইকে এখানে ডাকা। কি উপায় ঠাকুর মশাই? কামিনীকে সম্পূর্ণ ধ্বংস করা যাবে না তো আগেই বললাম, কিন্তু এটাও ঠিক, ওকে সম্পূর্ণ শেষ করতে না পারলেও ওর শক্তিকে কিছুটা খর্ব করা যেতেই পারে। আর যেটা করতে হবে এই গ্রামেরই একজনকে। কি বলছেন ঠাকুর মশাই, কি বলছেন? কি এমন কে সাহসী আছে এই গ্রামে? ভুবন। সবাই আশ্চর্যান্বিত হয়ে উঠল পঞ্চানন ঠাকুরের মুখেই নামটা শুনে। ওদিকে ভুবনের গলা যেন কাঁপতে শুরু করেছে। মধু আতঙ্কিত হয়ে তাকালো ভুবনের দিকে। কমলা এক রাশ ভয় নিয়ে চোখ বড় বড় করে বলে উঠল, আমার ভুবন। কারণ ভুবন বহুদিন আগে ওই কামিনীর রূপ দেখে ফেলেছিল। ও নিজের মনের মধ্যে কামিনীর রূপ নিয়ে অন্য ভাবনা না আনলেও ও কামিনীর হাত থেকে ছাড় পাবে না। ও কিন্তু তার নজরেই আছে। আমার সেদিন প্রথমে বাছার মুখখানা দেখেই মনটা নাড়া দিয়ে উঠেছিল। মনে হচ্ছিল ছেলেটার সামনে বড় বিপদ। তারপর গ্রামে এসে তো পরপর বিপদ চোখের সামনেই ঘটে গেল। যাগে, তাই যা করার ভুবনকেই করতে হবে। কিন্তু ঠাকুর মশাই, ও কি করবে গিয়ে? ওর যদি কোনো ক্ষতি হয়? আমি ওকে সবটা শিখিয়ে দেব। সেই মতো সবটা ঠিকঠাক করতে পারলেই ও নিজেও বাঁচবে আর এই গ্রামও বাঁচবে। কামিনী শেষ হবে না, কিন্তু ওর শক্তি এই গ্রামে সেদিনের মতো ক্ষয় হলে ও এই গ্রাম ছেড়ে চলে যাবে। ও রাস্তা না হয়তো আবার অন্য কোথাও হতে পারে। তবে তবে ভুবন আর মধু সেই রাতে আর গ্রামে ফিরবে না। সেই বিভীষিকার রাত কাটলে ওরা আবার গ্রামের মাটিতে পা রাখবে। তবে এখনই এসব নয়, যা হবে সব আগামী অমাবস্যার রাতে। সবাই ভয়পূর্ণ চোখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। পঞ্চানন ঠাকুর আবার বলে উঠলেন, আর হ্যাঁ, ওই দিন একটা বিয়ের ব্যবস্থাও করতে হবে। সে কি ঠাকুর মশাই? ওই ভয়ঙ্কর দিনে কার আবার বিয়ের ব্যবস্থা? ভুবন আর আমাদের মধু মায়ের। ঠাকুর মশাই! সনাতন হালদার ও তার স্ত্রীর সাথে সবার মুখে এক বিস্ময়ের ছায়া ফুটে উঠেছে। ভুবন আর মধু একে অপরের দিকে আর চোখে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। কি বলছেন কি ঠাকুর মশাই? ভুবনের সাথে মধুর বিয়ে? না 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 না, এ হতে পারে না। হ্যাঁ, ওরা ছোটবেলা থেকে শুধুই খুব ভালো বন্ধু, শুধুই ভালো বন্ধু। সাথে নিধুটাও ছিল, কিন্তু তা বলে বিয়ে এই গ্রামে? তাছাড়া ভুবন আর মধু একই বয়সী। আর বাধা দেবেন না সনাতন বাবু। এই গ্রামকে বাঁচাতে হলে, ভুবনকে বাঁচাতে হলে ওদের বিয়ে হওয়াটা খুব দরকার। আর ওরা দুজন দুজনকে ভালোবাসে। কি বলছেন ঠাকুর মশাই? মধু সত্যিই তাই? তাহলে পাত্র দেখার সময় বলিসনি কেন? আসলে আমি জানতাম না বাবা। ভুবন ভয় আমাকেও এ কথা জানায়নি। এই সেদিনই আমাকে বলল। কিন্তু আর কোনো কিন্তু নয় সনাতন বাবু। গরিব হওয়াটা কোনো অপরাধ নয়, মনের মিলটাই আসল। হয়তো মধু মায়ের ওখানে বিয়ে হলে জীবন সুখের হতো না। সবই মায়ের ইচ্ছে সনাতন বাবু। মায়ের যদি ইচ্ছে থাকে এইভাবেই ওদের চার হাত এক করার, তাহলে আমরা আটকানোর কেউ নই। সনাতন হালদার ভুবনের আর্থিক পরিস্থিতির কথা ভেবে কিছুটা গাইগুই করলেও সবটা ভেবে চিন্তে মেনে নিতে বাধ্য হলো। ফের 1 মাস পর সেই আসন্ন ভয়ঙ্করপূর্ণ দিন ফিরে এলো। আজ সেই অমাবস্যার নিশি। অন্ধকার রাতের নীরবতা ভেদ করে একটা ঈগল কর্কশ্বরের দিকে উড়ে চলে গেল। মন্দিরের পুজো সেরে পঞ্চানন ঠাকুর হাতে করে পুজোর ডালা নিয়ে এলেন। চণ্ডীমণ্ডপে উপস্থিত মধু আর ভুবন সহ তাদের পরিবার ও গায়ের কিছু বিশিষ্ট বর্গ। চণ্ডীমণ্ডপের নিম গাছের তলায় দাঁড়িয়ে আছে ভুবন আর মধু। পঞ্চানন ঠাকুর মণ্ডপে রাখা ঘটের দিকে তাকিয়ে প্রণাম করতে বললেন। এবার ডালা থেকে এক চিলতে সিঁদুর নিয়ে পরিয়ে দিলেন দুজনের কপালে। তোমাদের দুজনের কপালে মায়ের সিঁদুরের টিকা এঁকে দিলাম।
মায়ের আশীর্বাদ তোমাদের সঙ্গেই রইল। এই নাও ভুবন ভাই, মধু দিদির সিঁথি রাঙিয়ে দাও মায়ের আশীর্বাদই এই সিঁদুর দিয়ে। ভুবন পঞ্চানন ঠাকুরের কথা মতো পুজোর ডালা থেকে এক চিলতে সিঁদুর নিয়ে মধুর সিঁথিতে পরিয়ে দিল। বাড়ির লোকেরা সাথে সাথে উলুধ্বনি দিয়ে উঠল। ঠিক যেরকমটা বলেছি সেরকমটাই করবে, একটু অন্যথা হলেই বিপদ অনিবার্য। ভয় করছে না তো ভুবন? কি মধুমা? না ঠাকুর মশাই, আপনি ঠিক যেমনটা বলেছেন তেমনটাই করব। গায়ের এতগুলো জীবন যে আমার হাতে। ভয়টা বুকের মধ্যে চাপা রেখে অদম্য এক সাহস এনে কথাগুলো বলল ভুবন। মধু একটু ভয় ভয় নিয়েই ঠাকুরমশাই আর ভুবনের দিকে তাকালো। সাথে কিন্তু তোমারও। জানি ঠাকুর মশাই। আশীর্বাদ করুন আমরা যাতে সফল হতে পারি, ভুবন যেন সুস্থভাবে বেঁচে ফিরতে পারে। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। মায়ের আশীর্বাদ যে তোমাদের মাথায় আছে। যাও যাও, আর দেরি নয়, এবার যাত্রা শুরু করো। আপনারা সকলে এখন এগিয়ে একটু নবদম্পতিকে আশীর্বাদ করুন। মধুর পরিবার সহ মধুর মা, ভুবনের মা মুখে শাড়ির আঁচল তুলে অশ্রু সজল চোখে ওদের বিদায় দিল। সারা আকাশটা আজ কালো মেঘে ছেয়ে আচ্ছন্ন হয়ে রয়েছে। মাঝে মাঝেই কালো মেঘের আড়াল হতে বিদ্যুতের হালকা ঝলকানি আর থেমে থেমে গুরু গুরু শব্দ করে উঠছে। ভুবন আর মধু একে অপরের হাত শক্ত করে ধরে ধীরে ধীরে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে চলেছে সাঁকোটা পেরিয়ে নদীর পাড়ের দিকে। ওদের পিছু নিয়েছে একটি অবয়ব। ভুবন আর মধু ধীর পায়ে এসে থামল ফাঁকা জায়গাটায়। ঝিঝির ডাক এক টানা ভেসে আসছে আশেপাশের ঝোপ জঙ্গল থেকে, আর খালপাড় থেকে ভেসে আসছে শিয়ালের চিৎকার। ওদের বুকটা দুরু দুরু করে কাঁপতে শুরু করেছে। ঘন ঘন ঢোক গিলছে দুজনেই। আচমকাই প্রচণ্ড একটা আঘাতে ধাক্কা খেয়ে দু হাত ধরে ছিটকে পড়ল মধু। প্রচণ্ড ধাক্কায় পড়ে গিয়ে জোর একটা আর্তনাদ করে উঠল। বোধহয় আঘাতটা প্রচণ্ডভাবে লেগেছে। এদিকে সাথে সাথেই ভুবনের সামনে ভেসে উঠল সেই প্রথম রাতে নিধুর সাথে দেখা সেই নারী অবয়বটি। ভুবন এই প্রথমবার এত সামনে থেকে দেখছে নারীটিকে। নারীটির পরনে অগোছালো সাদা রঙের শাড়ি। নূপুর পায়ে এক পা করে এগিয়ে এসে নারী অবয়বটি এবার কামুকতার ভঙ্গিতে নিজের কাছে ডাকতে থাকে। এসো আমার কাছে, এসো কাছে, এসো আমায় জড়িয়ে ধরো। অমন দূরে কেন দাঁড়িয়ে আছো? এসো আমার কাছে, এসো না, এসো। ভুবন নিজের চোখের সামনে এসব দেখে নিঃশ্বাস ফেলতে থাকে ঘন ঘন। তবুও বুকে খানিকটা সাহস অর্জন করে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকে নিজ অবস্থানে। মনে এটুকু সাহস না আনলে যে এখনই সব শেষ। ভুবনকে দাঁড়িয়ে থাকতে দেখে কামিনী এবার লাস্যময়ী হাসি হাসতে হাসতে কামনা তৃষিত চলার ভেঙে ভুবনের কাছে এগিয়ে এসে জাপটে ধরে। কামিনী এমনভাবেই জাপটে ধরেছে যে কোনোভাবেই ছাড়াতে পারছে না। ভুবন তখন অত্যন্ত পরিমাণে ভয় পেলেও আচমকাই কোনো এক অদ্ভুত শক্তি বলে কোনোক্রমে নিজেকে ছাড়িয়ে নেয় ওই মোহময়ী কামিনীর বন্ধন থেকে। কামিনী ভুবনের থেকে ছিন্ন হয়েই এক প্রকাণ্ড হাসিতে ফেটে পড়ে। কি ভাবছো? এভাবে আমার বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নেবে? তোমার যে মুক্তি নেই গো, মুক্তি নেই। আমি জানি না কে তুমি, কোন কারণে এসেছো এই গ্রামে, কোন মায়া বলে তুমি সর্বনাশ করে চলেছো, আমি কিচ্ছু জানি না। কিন্তু দোহাই তোমায়, মুক্তি দাও আমাদের, মুক্তি দাও। এই গ্রাম থেকে চলে যাও। কামিনীর দু চোখ জুড়ে শুধুই এখন ক্রূরতার আগুন জ্বলছে যেন। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে খসখসে গলায় বলে উঠল, কামিনী তো যাবে না, কখনো যাবে না।
সেই অমাবস্যার রাতে জোয়ান পুরুষ দেহরূপী পশুগুলো আমার বুকে কামনার তীব্র আগুন জ্বালাতে বাধ্য করেছিল। আমাকে নৃশংসভাবে শেষ করেছিল। ওদের কারণেই আজ আমি কামিনী। তাই নিজের রূপে ভুলিয়ে কামনার জালে জড়িয়ে সেই পুরুষরূপী জন্তুগুলোর বুকে কামনার আগুন জ্বালাবো আমি। আমার রূপে মজে গিয়ে আমার টানে আমার কাছে আসবে তারা, আসবে। তারপর ওই অমাবস্যার রাতে এক এক করে নিজের তৃষ্ণা মেটাবো আমি। তোমার সাথে কি অন্যায় করা হয়েছিল, কে বা কারা করেছিল তা আমার জানা নেই, কিন্তু দেখো আমি বলছি সব জোয়ান পুরুষ কিন্তু সমান নয়। এই দেখো, আমি তো তোমার রূপে মজিনি। আমার মনে তো তোমার দেহের প্রতি কোনো লালসা বৃত্তি জন্মায়নি। কোনো পুরুষ নারীকে শ্রদ্ধা করতেও জানে। দোহাই তোমায়, আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আর এই সর্বনাশী খেলা খেলো না। কতগুলো খারাপ মানুষের জন্য আজ এক এক করে এই গ্রামে কত নিরীহ ছেলের প্রাণ গেছে। বন্ধ করো, এবার বন্ধ করো, ক্ষমা করো আমাদের। কামিনী পৈশাচিক হাসি হাসতে হাসতে আরও এগিয়ে আসে ভুবনের সামনে। অমনি ভুবন তার হাতে থাকা শুভ্র বর্ণের এক শুদ্ধ বস্ত্র জড়িয়ে দেয় কামিনীর সারা দেহে, আর নিমেষের মধ্যেই এক বৃত্তাকার আগুনের রেখা দাউ দাউ করে জ্বলে ওঠে ভুবন আর কামিনীর চারপাশে। ক্ষমা করো, মুক্তি দাও বলেই ভুবন আর একটুও সময় নষ্ট না করে ভুবন এক লাফ দিয়ে ছিটকে বেরিয়ে যায় দাউ দাউ করে জ্বালা বৃত্তাকার রেখাটি থেকে। প্রচণ্ডভাবে হাঁপাতে থাকেও মধু সাথে সাথে এসে ভুবনকে জড়িয়ে ধরে। কিছু হয়নি তো ভুবন? না, আমি একদম ঠিক আছি। হাঁপাতে হাঁপাতে বলে ভুবন। ঠিক এই সময় পঞ্চানন ঠাকুর এসে দাঁড়ায় ওদের সামনে। আর কোনো ভয় নেই আমাদের, কিন্তু কামিনী ধ্বংস হয়নি, ওর কিছুই হয়নি। তবে শুধু এই কামনা, মোহ, লিপ্সা, ভয়ের ওই সমস্ত অশুভ শক্তি এই অগ্নির শুদ্ধ তাপে খর্ব হয়েছে মাত্র। ভুবন ওর গায়ে বস্ত্র দিয়ে ওর লজ্জা নিবারণ করতে পেরেছে। এটাই যে ছিল কামিনীকে তাড়ানোর একমাত্র উপায়। এই গ্রাম থেকে ওই কামিনীর মুক্তি ঘটেছে। আর দেরি নয়, তোমরা এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাও, এখনই ফিরে এসো আবার কাল। ঠাকুরমশাইয়ের কথা মতো ভুবন আর মধু হাত ধরে জলে ভাসানো নৌকোয় চেপে বসে। আগুনের রক্তিম আভায় নদীতটের পরিবেশ লাল হয়ে উঠেছে। আলো পড়ে নদীর জলে ঢেউ চিকচিক করছে। নৌকোয় বসে ওরা একে অপরকে জড়িয়ে ধরে, যেন পরম শান্তি অনুভব করে দুজনেই। কিছুক্ষণ এভাবে থাকার পর ভুবন উঠে গিয়ে দাঁতটা হাতে তুলে নেয়। নৌকোটা জল কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর ওদিকে আচমকা এক দমকা হাওয়া ওঠে সমগ্র বনাঞ্চল জুড়ে। পাড়ের একপাশে দাঁড়িয়ে থাকা পঞ্চানন ঠাকুর বলে ওঠেন, জয় মা, জয় মা, জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। চোখ মেলেই তিনি দেখতে পান সেই দমকা হাওয়ায় একটা শুভ্র সাদা কাপড় ভেসে চলেছে নদীর অপর দিকে, আর তার সাথে সাথে ভেসে আসছে সারা আকাশ বাতাস খান খান করে এক অট্ট হাসি। সেই অট্ট হাসির সাথে একই কথা প্রতিধ্বনিত হয়ে চলেছে, প্রতি অমানিসাতে কামিনী ফিরে আসবে, ফিরে আসবে। এতক্ষণ তোমরা শুনলে লেখক শ্রী প্রীতম দের কলমে একটি গল্প, অমানিসা। আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। কমেন্ট করে জানিও গল্পটি কেমন লাগলো।
পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।